না না, জয়শঙ্কর যে কথাটা বলছে আমি ওকে খুব ভালো করে চিনি, হি ইজ মাই কন্টেম্পোরারি জেএনইউতে। আমি ও মানে ওই একটু ডিপ্লোম্যাটিক ঘুরায় পেঁচায় যে কথাটা অনেক সহজ করে বলা যায়, ও একটু ঘুরায় পেঁচায় কথা বলাটা, এটার অনেক ডিপ্লোম্যাটেরই সহজাত প্রবৃত্তি। একটু প্যাঁচ পুষ লাগায়, ঘুরায় পেঁচায়, ইয়ে টিয়ে। ও যেটা বলার চেষ্টা করতেছে যে দুই দেশ তখনই কথা বলতে আগ্রহী হবে কি বসতে আগ্রহী হবে যখন তাদের এইখানে স্বার্থ সিদ্ধির একটা ব্যাপার চলে আসবে। দ্যাট ইজ দ্য টেস্ট। টেস্টটা কি? টেস্টটা হচ্ছে এইখানে, মানে পরীক্ষাটা এইটাই যে বাংলাদেশকেও মনে করতে হবে যে এইখানে তার একটা স্বার্থ জড়ায় আছে, বড় রকমের স্বার্থ জড়িত, এবং এটা তাকে অনুভব করতে হবে, ভারতকে এটা অনুভব করতে হবে। দিস ইজ দ্য টেস্ট। এইটা যদি না হয় তাহলে কোনো দেশই অত যোগাযোগ রাখার ক্ষেত্রে আগ্রহী হবে না। গোল গোল কথা। আমি এক কথায় বলবো, আমি মানে জয়শঙ্করের এই ডিপ্লোম্যাটিক ডায়লগ বাজি, এগুলি মানে গোল গোল কথা আর কি। এগুলি মানে আমি সোজা ইংরেজিতে বলতে গেলে স্টেটমেন্ট অফ দ্য অবভিয়াস। আমরা সবাই জানি যে এইটাই একটু একটু মানে কায়দা কারণ করে বলছে। হ্যাঁ, উই নো ইট, যে ভাই তোমার স্বার্থ না থাকলে তুমি আমার সাথে কেন যোগাযোগ করবো, আমার স্বার্থ না থাকলে আমি তোমার সাথে কেন যোগাযোগ করবো। আর এইখানে যেটা ব্যাপার, যে এখনো তারেক সাহেবের সফর নিয়ে যেরকম একটা মানে একটা কি বলবো, একটা মানে এটা তো একটা আলটিমেটলি সিনেমা টিনেমা করার মতো একটা ব্যাপার, একটা থ্রিলার টাইপের, যে এই টু বি অর নট টু বি, হবে কি হবে না। এবং তারেক রহমান ইজ ট্রাইং টু ক্রিয়েট এন ইমেজ যেটা একেবারেই তার রিয়েল পার্সোনালিটির সাথে কোনো রকম মিল নেই। ইজ ট্রাইং টু ক্রিয়েট এ রিয়েল স্ট্রং ম্যান ইমেজ, যা আমি সাংঘাতিক। মোদিজিও একটা স্ট্রং ম্যান, 56 ইঞ্চ ছাতি টাতি এইসব ডায়লগ বাজি করে, আসলে সে কতটা কি সেগুলি আমরা জানি। হ্যাঁ, পাকিস্তানের সাথে যুদ্ধটা যখন জমে উঠতেছে, মোটামুটি 4 দিনের মাথায় ট্রাম্প সাহেবের হুঙ্কারে সেই যুদ্ধটা বন্ধ করে। তো উই নো হাউ মাচ অফ এ স্ট্রং ম্যান হি, দ্যাট হি ইজ নট ইন্দিরা গান্ধী, উই নো ইট। তারেক রহমান ইজ অলসো নট শেখ হাসিনা। ওকে, অন্যদের কথা আমি বললামই না। তো তারও ওই দম নাই, কিন্তু সেটা দেখাবার চেষ্টা করছে তার একটা সাংঘাতিক, সে স্ট্রং, সে ইন্ডিয়াকে ডিফাইন করতেছে। হ্যাঁ, সে আমি যাবো মানে ইন্ডিয়াকে লেজে খেলাইতেছে, যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। সে একটা জিনিস বুঝতেছে না, অবশ্য তার কোনো ক্ষতি হবে না। তার তো ধরেন সে প্রধানমন্ত্রী হয়েছে, টাকা পয়সা করবে, যেদিন পাওয়ার থাকবে না ইংল্যান্ডে গিয়ে রাজার মতো থাকবে। একসময় ওর আম্মু যখন প্রধানমন্ত্রী তখন ও দেশে কি করছে, হি ওয়াজ নট এ বিগ লিডার, মানে ইউএনপি সংগঠনেও সে কিছু ছিল না, আর মন্ত্রীও ছিল না, কিন্তু সে এত টাকা পয়সা করছে হাওয়া ভবন টবন করে যে 17 বছর সে ইংল্যান্ডে রাজার মতো থাকছে। কেমনে থাকছে? হোয়াট ওয়াজ হিজ নোন সোর্স অফ ইনকাম ইন বাংলাদেশ? জিরো, লাড্ডু। কিন্তু সে 17 বছর ইংল্যান্ডে কিভাবে থাকছে? তাহলে বলতে হবে হয় কোনো পরাশক্তি তাকে দেখাশোনা করছে, হ্যাঁ, হি মাস্ট হ্যাভ টেকেন মানি ফ্রম আদার্স, অর হি র্যান হিজ অন রিসোর্সেস। সবাই আমরা জানি যে তার আম্মু যখন প্রধানমন্ত্রী ছিল হি মেড এ লট অফ মানি, এবং এখনো সেই সব ব্যাপার, চাঁদাবাজি কিভাবে কোন জায়গায় গেছে বাংলাদেশে আমরা এগুলি জানি, সব এগুলি নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু কালকে জয়শঙ্কর যেই টোনে কথা বলেছেন, গত কয়েকদিনের চেয়ে গতকালকে তার টোনটা কিন্তু একটু শক্ত, একটু বাঁকা মনে হয়েছিল। যে এই কয়দিন নমনীয় যতটা দেখিয়েছে, গতকালকে কিন্তু তার টোনটা একটু অন্যরকম। মানে এখন ওই নরম ভাই সুর আমি থেকে কি আপনার, ভারত একটু গরম, একটু কঠিনের কঠোর হতে যাচ্ছে কিনা বা চাচ্ছে না না, কিনা? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি আপনার প্রোগ্রামে এর আগে বলছিলাম যে ভারতের ব্যাপারটা কি জানেন, ইনিশিয়ালি খুব নমনীয়, মানে দোস্তি করার জন্য তারা অনেক দূর যাবে, দে উইল ওয়াক এন এক্সট্রা মাইল, আরে ভাই আব আ যাইয়ে বাত করতে হ্যাঁ, কথা বলবো, এই সেই। একবার যদি ব্যাকে, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে যেটা হচ্ছে এই জিনিস হবে। আপনার প্রোগ্রামে আমি বলছি যে যে পাকিস্তান হুম হাম করছে, পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক করছে, তার জবাব অপারেশন সিন্দুর, এবং সেইটা যুদ্ধটা বেশিক্ষণ করা যায়নি, আরেকটু হইলে বোধহয় পাকিস্তান আরেকটু বিপদে পড়তো। যাই হোক, এর পর থেকে যেটা শুরু হয়েছে যে আমরা সিন্ধু নদীর জল ঘোরায় দেবো, দেবো না তোমাকে, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি মানি না, মানি না। পাকিস্তান চেঁচামেচি করছে, আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাও, কোর্টে যাও, দেখি না, হাইকোর্ট দেখাচ্ছ, দেখাও, গো। পাকিস্তান কি করতে পারছে আপনি আমাকে বোঝান। যে এই যে লাস্ট কাপল অফ মান্থস যে তারা এত হুম হাম করলো, তো তাদের ট্রাম্প চাচাও কোনো উদ্ধার করতে পারেনি, চাইনিজ মামারাও উদ্ধার করতে পারেনি। পাকিস্তানের তো একদিকে ট্রাম্প চাচা, একদিকে পাকিস্তানের মামা, সেই মামা।
and they play this very well, যে আমেরিকাকেও ফিট রাখে, চায়নাকেও ফিট রাখে। আসলে আপনি যদি অন্যের জন্য কিছু করতে সবসময় রাজি হয়ে থাকেন, যে যেটা বলবে আপনি করবেন, তাইলে আপনার অনেক বন্ধু হয়ে যাবে। দে সি ইউ অ্যাজ এ প্লায়েন্ট ইউজফুল ম্যান। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে এদের প্রবলেম। ইন্ডিয়ার সাথে আমেরিকার চুক্তি থাকলে আমেরিকা যা বলবে, বা আমি সিভিল ওয়ারে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে চাইছে, আমরা না করে দিছি। তাদের যেসব লোক ট্রেনাররা ওইখানে গিয়ে ফিরে আসার চেষ্টা করছে, সিআইএ এর লোক টোক, এই যে ম্যাথিউ ভ্যান ডাইক, উই হ্যাভ অ্যারেস্টেড দেম। অনেক আমেরিকা চাপ দেওয়ার পর আজকেও তারা জেলে আছে, উই হ্যাভ নট লেফট দেম। আমেরিকা যাহা বলিবে তাহা আমি করিব, যেটা পাকিস্তান করে, উইল নট ডু ইট। ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক অটোনমি আছে। আফটার বিগ কান্ট্রি, উই আর ফোর্থ অর ফিফথ লার্জেস্ট ইকোনমি, আমাদের তো একটা জায়গা আছে। কারণ পাকিস্তানের মতো ফেল স্টেট না। হ্যাঁ, যে আজকে আরবের থেকে টাকা দিয়ে চীনা আমাদের টাকা ফেরত দেয়, আবার আরবরা যখন বলে আমার পয়সা, হোয়ার ইজ আওয়ার মানি, তখন চীন থেকে এনে এইসব করে। ইটস এ ফেইল্ড স্টেট, ফেইল্ড ইকোনমি। যাই হোক, এই নিয়ে বেশি আজকে দেখলাম যে ভারতের বাংলাদেশের গণমাধ্যমে দেখলাম যে ভারত থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসে সেটার চার্জ হঠাৎ করে ভারত থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইটার মধ্যে আপনার কোনো কিন্তু পাচ্ছেন কিনা না এই না, এটা তো আমি, সম্পর্কের জায়গায়? আরুপ ভাই, আমি আপনাকে প্রথম থেকেই বলতেছি যে ইন্ডিয়া প্রথম নরম হবে, ওই লাটাইয়ের সুতা সারে, তারপরে যখন ওই আমরা কুমিল্লার ভাষায় কই যে বটা দিমু, যখন তোর গুড্ডি কাটটা নেবো। তা এখন এই গুড্ডি কাটার প্রক্রিয়া, যে তুমি আসবে না ইন্ডিয়াতে, ঠিক আছে, এরপরে দেখবেন বলবে আর ডিজেল নেই মিলেগা। ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন, তখন তো শেখ হাসিনাকে গালিগালাজ করছে, ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ডিজেল আসছে বলে সাময়িকভাবে ডিজেলের খানিকটা ক্রাইসিস, খানিকটা ম্যানেজ করতে। যদিও আমি জানি যে পাম্প টাম্পের খুব খারাপ অবস্থা, আমার বন্ধু বান্ধব প্রচুর বাংলাদেশে, আমার বোনরা, ভাইরা, দুলা ভাইরা, তারা সবাই বলতেছে যে এই পাম্পে অমুকের পোত, তমুকের পোত, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই, এইসব তো কথা চালু হয়ে গেছে। তো এই যে স্ট্রং ম্যান ইমেজ যেটা তারেক রহমান, আই এম ফেসিং আপ টু ইন্ডিয়া, ইট উইল ফল লাইক এ প্যাক অফ কার্ডস, তাসের ঘরের মতো ভাঙিয়ে পড়বে। এবং দিস হার্ড কলিং, আজকে এই জয়শঙ্কর একটু পেশায় পুষায় বলে তো, কিন্তু আরেকজন যে আছে, যে এই পররাষ্ট্র নীতি, বিশেষ করে এই নেবারিং স্টেটের মধ্যে গুরুত্বপূর্ণ, অজিত ডোভাল, উনি তো মারপিট করার লোক। উনি পাকিস্তানে কি করান টরান আপনারা জানেন, অনেকেই জানেন। তো এ মানে হার্ড লাইনের লোক, এরা যখন টেক ওভার করবে পলিসি, তখন মোদিজি চাইলেও আর কিছু করতে পারবেন। এই হার্ড লাইন কিন্তু অলরেডি স্টার্টেড, এবং এর জন্য বিদ্যুতের রেট বাড়াও। আচ্ছা, না পয়সা দিবে না, এরপরে কি হবে জানেন, বলবে হামকো গ্রিড মেনটেনেন্স করনে কে লিয়ে 2 মহিনা বিদ্যুতের লাইন অফ করবে। গ্রিড মেনটেন্স কিছু বলার নাই, বাংলাদেশের ইঞ্জিনিয়ার তো এখানে এসে ভেরিফাই করবে না, বা করার স্কোপ নাই। তারপরে বলবে ডিজেল, ভাই আমারা বহুত ক্রাইসিস হয় ইন্ডিয়া মে। আমাদের সত্যি তো, আমাদের এত বড় দেশ, এত ডিমান্ড, 140 কোটি। তা আমি এখানে বাংলাদেশকে তো ডুইং এ ফেভার, যে রাশিয়ার থেকে তেল আনতে গিয়ে আমরা ট্রাম্প সাহেবের বিরাট ভাজন, ট্রাম্প সাহেব আমাদের হুমকি দেয়, হ্যাঁ ট্যারিফ বাড়াই দেবে। তার মধ্যে ওই তেল আইনে ওইটা প্রসেস করে আমি বাংলাদেশকে দিতেছি। হ্যাঁ, তারপরে আরো দাও, এটা দাও, তারপরে ফাইলামি যে আমি ইন্ডিয়াতে যাবো না। তো যাইবে না তো ডিজেল বড়। ট্রাম্প তো ভেনিজুয়েলাটা টগল টগল করে টরে একটা তার লোককে হাইজ্যাক করে, তো ট্রাম্প চাচাকে বলো তোমার ডিজেল দিতে, ওয়াই ইউ ওয়ান্ট ফ্রম ইন্ডিয়া। এই প্রসেসগুলি শুরু হয়ে গেছে, বিদ্যুতের দাম, এরপরে দেখবে যে হঠাৎ গ্রিড মেনটেনেন্স, এরপরে বলবে ফ্রেন্ডস আমাদের ডিজেলের ক্রাইসিস আছে, ডিজেল না, তারপরে এই ডিমান্ড, ওই ডিমান্ড। বাংলাদেশে ভারত থেকে শাকসবজি, বাংলাদেশ অনেক ইমপ্রুভ করছে শেখ হাসিনার আমলে, অনেক এগ্রিকালচারাল সেলফ সাফিসিয়েন্সি। তারপরে তো দেখি যে আমার এখান থেকে লেবু না গেলে বাংলাদেশে ওই লেবুর হালি 130-40 টাকা হয়ে যায়, যেই লেবু এখানে আমরা 20 টাকা হালি খাই। এগুলি বলে তো লাভ নাই। হ্যাঁ, পেঁয়াজ না গেলে পেঁয়াজের দাম কত হবে। আপনাদের ওইখানে কিছু ব্লগার ট্লগার এরা হাউ মাউ করে যে ইন্ডিয়া এখানে বিক্রি করে অমুক। আরে ভাই, ইন্ডিয়া পাকিস্তানের সাথে কমপ্লিট ট্রেড বন্ধ করেছে, আমাদের কি হয়েছে? উই আর এ বিগ ইকোনমি, আমাদের ইন্টারনাল ডিমান্ড এত স্ট্রং যে আমার ইকোনমি, বাজাজ বিগেস্ট স্কুটার মেকার ইন দ্য ওয়ার্ল্ড, উইদাউট এক্সপোর্টিং ওয়ান স্কুটার। কেন? যে ইন্টারনাল মার্কেট এত বড়, এইটার উপরে করে ইন্ডিয়া করে খাইতে পারে, তোমার এখানে 5 টাকার জিনিস না বাড়াইলে আমাকে। এগুলি এখন এই হার্ড কলিং যেটা আপনি বলতেছেন, আপনি ঠিকই ধরছেন, যে বিদ্যুতের দাম, এইগুলি কিন্তু আস্তে আস্তে, এগুলি ক্যালিবার্ড, মানে একদম মানে ক্যালিব্রেটেড রেসপন্স হবে, হুট করে কিছু করবে না। এটা দিল্লি স্টাইল।
কি তো প্রথমে দোষ এই কি যে দিল্লি স্টাইলের যে একটু বুঝিয়ে দেওয়া, সেই বুঝিয়ে দেওয়াটা যদি তেলের চার্জ বাড়ানোর মধ্যে দিয়ে যদি শুরু হয়ে যায়, তো বাংলাদেশ সরকার তো এই জিনিসগুলো তারা তো বোঝার কথা। তারেক রহমান ব্যক্তিগতভাবে না বুঝলেও তার হ্যান্ডস যারা আছে তারা তো বোঝার কথা। তো তারা কেন তার ভারতের হ্যান্ডটা কে? সঙ্গে তার হ্যান্ডটা আ- আ- খলিল সাহেব, সেই তো গন্ডগোলটা করতেছে। হিজ ফরেন মিনিস্টার, যে তাকে প্রপারলি অ্যাডভাইস করার কথা। খলিল সাহেব তো চার নৌকায় পা দিয়ে খেলে। উনি আমেরিকানদের দালালি করবেন, আমেরিকানরা ওনাকে জিতায় টিতায় আগে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির মহাসচিব টচিব এইসব, সরি, চেয়ারপারসন করছে। সো উনি ওইখানে ইউএনএ গিয়ে মাস্তানি করবেন, ওনার যে লেভেলের লোক, ওনার ফর হিম দিস এ ভেরি বিগ থিং। উনি আবার এইদিকে উনি জেনারেল অ্যাসেম্বলি করবেন, জাতিসংঘ করবেন, আবার বাংলাদেশে ওনার ফরেন মিনিস্ট্রি পদটা ধরে রাখবেন। এবং ইন্ডিয়ার সাথে গোলমালের মেইন পান্ডা তো হচ্ছে খলিল। হি ইজ দ্য মেইন ভিলিয়ান। হি ইজ রংলি অ্যাডভাইজিং তারেক রহমান, এবং তারেক রহমান একটা ইমেজ টিমেজ, আই এম এ স্ট্রং ম্যান। আরে হোয়াট স্ট্রং ম্যান? Your economy is in bad shape. What kind of strong man you want to project? You can be only as strong as you want, as your economy is. তো তোমার এইটা লাগবে, ইন্ডিয়া থেকে ওইটা লাগবে, তারপরে তুমি আঙ্গুল করবা, তুমি যা মানে ইন্ডিয়া আশা নিয়ে ফাইলামি করবা। তো ঠিক আছে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্সেস। মুশকিলটা কি জানেন মারুফ ভাই? কনসিকুয়েন্সটা তো ফেস করবে বাংলাদেশের সাধারণ মানুষ। যেটা ইন্ডিয়াতে সবসময় একটা কথা আমি জানি, অনেকগুলি ব্যাপারে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি যে ভাই, हमारा प्रॉब्लम बांग्लादेश का गवर्नमेंट के साथ है। वी हैव ए प्रॉब्लम विद बांग्लादेश गवर्नमेंट। फॉर दैट कॉमन पीपल इन बांग्लादेश शुड नॉट बी पेनालाइज पीपल टू। এগুলি একটা স্টেজে আইসে কিছু লোকজন হার্ডলাইন লোক বলবে গোলি মারো ভাই, বাংলাদেশ का आदमी ऐसा आदमी को इलेक्ट किया है, सो दे शुड फेस द कॉन्सिक्वेंसेस। আমরা কিছু দেব না। এই যে রিসোর্স ডিনাইল, দিস এ ডেঞ্জারাস থিং। আপনি যেটা বলতেছেন তারেক রহমান কি বেদ্যা বুদ্ধি, তার সে স্কুলে কয়বার ফেল টেল করছে, উই নো দিস ম্যান। ওকে, উই এক্স্যাক্টলি নো হোয়াট কাইন্ড অফ, মানে হোয়াট ইজ হিজ লেভেল। এখন তার অ্যাডভাইজাররাও নানা রকম লোক। বিএনপি ইজ এ পার্টি, ইজ এ প্ল্যাটফর্ম, ইটস নট এ পার্টি। হ্যাঁ, ইটস নট এ পার্টি লাইক আওয়ামী লীগ, ইটস নট এ পার্টি লাইক জামাত। এদের আপনি পছন্দ করেন না করেন, এদের একটা লাইন আছে। বা আওয়ামী লীগের একটা লাইন আছে, ডেফিনেট পলিটিক্যাল ইডিওলজি আছে, জামাতেরও তাই আছে। বিএনপি তো কিছু না। বিএনপি এখানে কিছু বামপন্থী লোক আছে, কিছু হুজুর টাইপের লোকজন আছে। এটা তো আমার বোন রুমিন ফারানা সবসময় আমাকে সবসময় বলছে বিএনপি ডাজ নট হ্যাভ এ ক্যারেক্টার, মানে প্রবলেম তো। এবং তার মতো মহিলা যে 17 বছর ফাইট করে পার্লামেন্টে, তাকে পার্টি থেকে বাইর করার কারণটা কি? তো ইউ ডোন্ট রেসপেক্ট ট্যালেন্ট, এটাই তো বোঝাচ্ছে যে তারেক রহমান ডাজ নট রেসপেক্ট ট্যালেন্ট, হি ওয়ান্টস চামচা। এই জন্য রুমিন ফারানা ইজ নট ইন দ্য পার্টি, রাম জাম হরিদাস পাল পার্টির মধ্যে বসে মাস্তানি করতেছে একের জন্য। এখানে তো ইভেন আমার মনে হয় যে যারা সিনিয়র লিডার টিডার আছে, হ্যাঁ, ইভেন বিএনপিতে যারা একটু সেন্সিবল লোকজন, এই মেজর হাফিজ টাফিজ ভেরি মানে ভেটারান পিপল, তার বোঝে টঝে অ্যাকচুয়াল ডিসিশন মেকিং এরা কতটা ইনভলভ, আই মাই ডাউট। এখানে খলিল সাহেব, সালাউদ্দিন, এরা লাম্প জম্প, এদের কার কতটা লেভেল উই নো দ্যাট। এখন যেটা তো হবে, এই জায়গায় তো শুধুমাত্র যে খলিল হয়তো ভিতরে ভিতরে উনি গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু বাইরে থেকে এই যে জামাতের আমির কালকেও বলল যে আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের 24-এরটা ফাইনাল হয়নি, ফাইনাল যুদ্ধ রয়ে গেছে। বা আমরা বাংলাদেশের যারা আমাদের নেতারা আছেন জামাত ও এনসিপি, তারা তো এখনো অনেকেই বলছেন যে ভারতকে বুঝিয়ে দিবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। তো আমাদের বাংলাদেশের সেই শক্তি নাই ভারতের চোখে চোখ রেখে কথা বলা। আমরা তো এই পর্যন্ত তো দেখিয়ে দিচ্ছি যে না, তোমরা আমাদেরকে পায়ে ধরেও নিতে পারো নাই। আমাদের ভাবটা তো এমনই, তাইলে না না, আপনারা ভেরি কেন এই গুড। কথা বলছেন? শোনে, তারেক রহমান তো ভারতের জামাই না, সে তারে আইনে জামাই আদর করতে হবে। ইফ হি ডাজ নট ওয়ান্ট টু কাম, ইট ইজ হিজ সভারেইন চয়েস। বাট দ্য কনসিকুয়েন্সেস যেটা হবে সেটা ফেস করে। আর জামাতের আমির, হ্যাঁ, ইজ রাইট, শফি হুজুর ইজ রাইট, তার যুদ্ধ শেষ হয় নাই। কেন যুদ্ধ শেষ হয়নি? সে 71-এ যুদ্ধটা হারছে, এটা পরাজিত শক্তি 71-এ। এখন এরা একটা বড় লিফট পাইছে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়, এবং তারা সব থেকে বড় বেনিফিশিয়ারি ইউনুস সাহেবের ইন্টারিম গভর্নমেন্ট। যেই জামাত 10টা-20টা সিট পাইতো না, জামাত 68 সিট সেভ করে। তো ওরা দেখতেছে শফি হুজুর ইজ রাইট, ওদের যুদ্ধ কেন শেষ হবে? ওদের যুদ্ধ সেই দিন শেষ হবে যেদিন বাংলাদেশকে তারা ইসলামিক রাষ্ট্র বানাইতে পারবে, যেখানে শরিয়ত কানুনের ভিত্তিতে কোনো কনস্টিটিউশন থাকবে না, কোনো ডেমোক্রেসি থাকবে না। শরিয়ত কানুনের ভিত্তিতে কিছু হুজুর বসে দেশ চালাবে। রাইট, শফি হুজুর ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওদের যুদ্ধ শেষ হয় নাই, ওদের লং টার্ম অবজেক্টিভে ওরা ফিক্সড।
ইটস ট্রু। ওরা এই দেশটাকে যত ক্রাইসিস হবে ওদের তত সুবিধা, ওরা তখন বলবে আওয়ামী লীগও কিছু করতে পারে নাই, বিএনপিও পারে নাই, এই যে আমরা আসি, আমাদেরকে ভোট টোট দেন, আমাদের হাতে ক্ষমতা দেন, আমরা এটাকে স্বর্গরাজ্য বানাই ফেলবো। তারা কি বানাবে সেটা আমরা জানি, কিছু করতে হবে। জামাত উইল বি দ্য ওয়ার্স্ট পার্টি ইন দ্য হিস্ট্রি ইফ দে কাম টু পাওয়ার, আই ক্যান টেল ইউ দ্যাট। তারা মহিলাদের বিষয়ে নিপীড়ন করবে, তারা সব কিছু করবে যেগুলি এই হার্ডলাইন কনজারভেটিভ স্টেট, ইসলামিক স্টেটে হয়। এবং এই যে রিলিজিয়াস কনজারভেটিজম যে কতটা ডেঞ্জারাস, কতটা এটা তো আমরা বুঝতেছি না। ইন্ডিয়াতে আমরা যে বুঝি না তা তো না, উই আর ফেসিং ইট, সো উই নো এগুলি করে আলটিমেটলি কোনো লাভ টাভ হয় না। কিন্তু শফিউদ্দিন ইজ রাইট, তারা তো পলিটিক্যাল পিপল, তাদের কাছে হচ্ছে পলিটিক্যাল পাওয়ার ক্যাপচার করতে হবে। এখনো তারা মানে কি বলবো, কোয়ার্টার ফাইনালে উঠছে, একেবারে খেলার থেকে বাইরে গেছিল কোনো মতে কায়দা কানুন করে, এবং নিজেরা খেলে আসে নাই, অন্য লোক খেলছে। ওই অনেক সময় আসে না যে কমিটি শিডিউল টিডিউল করে আপনাকে ওয়াক ওভার দিয়ে দিছে, তো ইউনুস সাহেব ওদের ওয়াক ওভার দিছে, ওই সুযোগে জামাত কোয়ার্টার ফাইনালে আসছে, এখন সেমিফাইনাল ফাইনাল বাকি হয়, আবি দিল্লি বহুত দূর হয়। তো এই জায়গাতে ওরা ওদের অবজেক্টিভ এই গোলযোগ পাকাও, ইন্ডিয়ার সাথে গন্ডগোল করো, ওরা তারেক রহমানকে এই লাইনে নিয়ে যেতে চায়। কনসিকুয়েন্সটা ফেস করবে, বিএনপি ডিসক্রেডিটেড হবে মানুষের কাছে, অর্থনীতির দিক থেকে সব দিক থেকে। ফাঁকে জামাতে এসে বলবে এই যে মিয়া আমরা আছি, আমাদের দেখো। হ্যাঁ, শফি হুজুর উনি প্রধানমন্ত্রী, দেশের কি অবস্থা হবে সেটা আমরা জানি। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, হাইপোথেটিক্যাল ব্যাপার নিয়ে। কিন্তু একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, জামাত ইজ রাইট, জামাত এখন কোয়ার্টার ফাইনালে আছে। ইউনুস সাহেব ওদের ওয়াক ওভার টক ওভার দিয়ে কমিটি ম্যানেজমেন্ট করে ওদের খেলাটার মধ্যে টুর্নামেন্টে ফেরত আনছে, ওরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছিল, এখন ওরা কোয়ার্টার ফাইনালে আছে। এখন নেক্সট সেমিফাইনাল, সেমিফাইনালটা কি, যে বিএনপি সরকার যদি পতন হয় তখন যে সুযোগটা, ওইটা সেমিফাইনাল। আর ফাইনালটা হবে ওদের আলটিমেট লড়াই, যেটা হবে মুক্তিযুদ্ধের শক্তির সাথে, এবং সেইটা হবে ফাইনাল ব্যাটেল। এবং সেই ফাইনাল ব্যাটেলটা ওরা মানে ওদের যুদ্ধ তখনই শেষ হবে যখন বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক শরিয়ত কানুন। এবং ওদের বক্তব্য হয়েছে যে ভাই মাইনরিটি কোনো ব্যাপার না, 90% এই দেশের মুসলমান, তো এইখানে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শরিয়ত কানুন লাগু হবে। হ্যাঁ, মহিলারা মহিলা অধিকার এগুলি সব লাঠে উঠবে। শোনেন, ইউনুস সাহেব তো এত বড় বড় কথা টথা বললেন, ইউনুস সাহেব যে কমিটিটা মহিলাদের ব্যাপারে করছিলেন, শিরিন খুব ভালো রিপোর্ট দিছিল, শি ডিড এ গ্রেট জব। এই রিপোর্ট ইউনুস সাহেব ইমপ্লিমেন্ট করলেন না কেন? এই হুজুররা গন্ডগোল শুরু করলো। আপনার মনে আছে যে এরা একটা বিরাট সেই মিটিং এই করে র্যালি করলো, এবং সেখানে এক মহিলার শাড়ি টাইনে খোলা হয়েছে, অসভ্যের মতো, এরা ওই শাড়ি টাইনে খোলা টোলা হয়েছে, এই সব এর বিরোধিতা করে, যে এই সব রিপোর্ট টিপোর্ট লাগু করা যাবে না। কেন ওইখানে কি কি বলা হয়েছিল আপনি জানেন, যে হ্যাঁ নারী ক্ষমতায়ন ইত্যাদি। তো এরা ক্ষমতায় আসলে জামাত এইসব করবে। বাংলাদেশের 52% নারী, তারা গৃহবন্দী হবে, তারা ঘরে বসে বাচ্চা পয়দা করবে, আর 10 ব্যাটার বিরিয়ানি রানবে। দিস ইজ হোয়াট উইমেন ইজ সাপোজ টু ডু। ঘরে হয়তো বসে থাকবে না, তারা তো এখন ওই যে গোলাপি বাসে চড়ে ঘোরাফেরা করতে পারবে। আমি যেই প্রশ্নটা আপনাকে করতে চাই একদম শেষ পর্যায়ে, এটা একটু প্রশ্নটা এরকম ভাবে যে, পরীক্ষার কথা যখন আপনাদের ভারতের একজন দায়িত্বশীল কর্মকর্তা বললেন, আসলেই যে এই গত প্রায় 1.5-2 মাস পর্যন্ত ভারতের অ্যাম্বাসেডর দৌড়ঝাঁপ করলেন, বাংলাদেশে তারা দৌড়ঝাঁপ করলেন, ওই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত দৌড়ঝাঁপ করলেন। তো এত কূটনৈতিক তৎপরতার পরেও আসলে এই উদ্যোগটা কেন সফল হলো না, এইটা আপনার ব্যাখ্যাটা কি এখন পর্যন্ত? পরে হয়তো হবে, এখন পর্যন্ত কেন আসলে ইনিশিয়েটিভটা সফল হলো না? পরিষ্কার, আপনি দৌড়ঝাঁপ হইতেছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দৌড়াদৌড়ি করছে, আমেরিকান অ্যাম্বাসেডর, আমেরিকানদেরকে, আমেরিকান যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমেরিকানরা আমাদেরকে একটা ইন্ডিয়াকে ভাব দেখাচ্ছে যে উই আর ট্রাইং ভেরি হার্ড, তোমাদের সাথে বাংলাদেশের একটা ওরা এখানে বিগ পাওয়ার, ওরা মিটমাট করাবে। ইন্ডিয়ার যে একটা এখানে স্ট্র্যাটেজিক অর্ডার, যে বাংলাদেশ আমরা বুঝে নেব, এটা নিয়েই তো ড্যান মোজেনার সাথে পঙ্কজ সরেন যখন আমাদের অ্যাম্বাসেডর বিরাট লড়াই হয়েছে, যে উই উইল ডিল উইথ বাংলাদেশ, হু দ্য হেল আর ইউ, তুমি কে, আমরা বাংলাদেশের সাথে আমাদের হিসাবে আমরা ডিল করবো। আমেরিকা এটা সবসময় চায় যে উই উইল ডিল উইথ বাংলাদেশ অন দেয়ার টার্মস। এই জন্য সার্জিও গোরের এই লম্ফজম্প,
সার্জিওর একটু বেশি অ্যাক্টিভ হয়েছে তো, ইন্ডিয়াতে ধোলাই টোলাই খাওয়ার সময় তার হইতেছে, উনি কাশ্মীর যাইতেছেন, এখানে যাইতেছেন, ওইখানে যাইতেছেন, মানে হি ইজ বিহেভিং লাইক দ্য ওল্ড ব্রিটিশ ভাইস রয়। ওকে, সো ইট ইজ টাইম হি ইজ অলসো গোয়িং টু গেট ইন টু ট্রাভেল। এই দেশ খুব ডিফিকাল্ট দেশ, বুঝছেন, ভারত বহু জাতি বহু ইয়ে, এখানে অনেক কিছু টলারেট করে একটা লেভেলের পর যখন ঘুরে তখন মুশকিল। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশকেও বুঝতে হবে, if you need India for many things, you have to deal properly. You have to deal with respect. তুমি এই যে লেজে খেলাইতেছ আসুম কি আসুম না অমুক তমুক, এইটার কনসিকুয়েন্স যেটা হবে এটা ফেস করবা। এই যে বিদ্যুতের দাম দিয়ে শুরু হয়েছে, এরপরে ডিজেল, আরো অনেক কিছু হবে। Many other things will happen. If Tarek is prepared for that long term, fine, good, let him come. কত বড় কি উনি কত বড় ইয়ে, আমরা দেখেন ভাই, আপনি যদি আমাকে রক্তচক্ষু দেখান, আমারও তো অনেক কিছু আছে করার মতো না তো। and India is not exactly Maldives, okay, you have to understand this. So we know how to handle it. তারেক টাইপের লোককে কি করে হ্যান্ডেল করতে হবে। প্রথমে দোস্তি ঠিক আছে, এটা তো ওকে আমরা 2002-03 তো করছি, করি নাই? ওর আম্মু যখন প্রধানমন্ত্রী, হি ওয়াজ গিভেন এ রেড কার্পেট ওয়েলকাম। এরপরে উনি ওই 2004-এ ওই চিটাগাং 10 টাকা অস্ত্র টস্ত্র হাওয়া ভবন, হি ওয়াজ ইনভলভ। এরপরে এইবার একটা লোক, এই যে পরীক্ষার কথা এইটাই, যে একটা লোককে আমি অনেকবার পরীক্ষা দিলাম, সুযোগ দিলাম, আলটিমেটলি ইফ হি হ্যাজ ফেইলড ইন দ্য টেস্ট, ইফ ইন্ডিয়া ইজ কনভিন্সড যে এই লোক ইন্ডিয়ার বন্ধু হইতে পারে না, তো বন্ধু যদি না হয় দুশ্মন, তো দুশ্মনের সাথে যেটা হবে ডিল করতে হয়, এটা আমরা পাকিস্তানের সাথে করি, উইল ডু ইট, উইল ডু ইট। যে অনেক ধন্যবাদ। আপনি শেষে যেটি বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে ভারত বন্ধুত্বের জন্য এতক্ষণ যে এতদিন পর্যন্ত যে পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে ফেলছিল, সেটি এখন পর্যন্ত আসলে বাংলাদেশ সফল হতে পারেনি। পরীক্ষা হয়তো বা সামনে কি হবে সেটি আমাদের দেখতে হবে, দেখার অপেক্ষায় থাকতে হবে, নাকি বাংলাদেশের যে লাল চক্ষুর জবাব ভারতে কি সেই চোখ লাল করে দিবে কিনা সেটিও আমাদের দেখতে হবে। জি, আর বলুন। ভাই, এখানে সব থেকে বেশি লাভ কার হইলো জানেন? শেখ হাসিনা। জি, কেন এই যে ইন্ডিয়াতে কিছু লোক এটা বলা শুরু করছিল যে ইন্ডিয়া শুড নট পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়া বাংলাদেশে এক ঝুড়িতে সব ডিম রাখতেছে, এটা ঠিক না, ইন্ডিয়া শুধু আওয়ামী লীগ অমুক তমুক, এরকম কিছু লোক আমাদেরও থিঙ্ক ট্যাঙ্ক আমাদের যারা বাংলাদেশ না বুঝেও বাংলাদেশ বোঝায় বলে হইচই করে, আমাদের মতো লোক আমরা বলছিলাম উই হ্যাভ রিজার্ভেশন, তোমরা এইসব বলতেছো হামকো ইয়ে করনা চাইয়ে, উই শুড গিভ বিএনপি এ চান্স। নাও দিস পিপল হ্যাভ এগস অন দেয়ার ফেস, তাদের মানে তারা ডিসক্রেডিটেড। এই যে ইন্ডিয়ান সিস্টেমে যে একটা বিএনপি কে এনগেজ করো, তার সাথে ইয়ে করো, সব ডিম এক ঝুড়িতে রাখো না আওয়ামী লীগ, টুডে ইট হ্যাজ বিন প্রুভড যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশন ইন্ডিয়ার নাই। বিগেস্ট বেনিফিশিয়ারি এই তারেক রহমানের এই ছাগলামি, খলিল সাহেবদের এইসব গোলমাল, এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি সে শেখ হাসিনা। এভরিবডি ইন ইন্ডিয়া টুডে ইজ গোয়িং টু বি কনভিন্সড এগেইন। ভারতবর্ষের প্রত্যেকটা দল টল মত নির্বিশেষে লোকজন কনভিন্সড হবে যে বাংলাদেশে ভারতের আর কোনো অপশন নাই আওয়ামী লীগ ছাড়া। দিস ইজ দ্য রিয়েল টেক অ্যাওয়ে ফ্রম অল দিস। এই যে আপনি যেটা বললেন না যে ডিপ্লোম্যাটিক দৌড়ঝাঁপ, এর আলটিমেট রেজাল্ট হয়েছে যেই টিভিরে সেই টিভিরে, অর্থাৎ ভারতের একমাত্র বন্ধু এখানে শেখ হাসিনা, বাংলাদেশ, আওয়ামী লীগ, ইন্ডিয়া হ্যাজ নো আদার অপশন। ইন্ডিয়া ট্রাইড টু ফাইন্ড এ অপশন, ইন্ডিয়া একটা অপশন খোঁজার চেষ্টা করছে, এখানে ব্যর্থ হয়েছে, ফাইন, উই আর প্রিপেয়ার্ড।